16-17 পর্যন্ত 15-16 পর্যন্ত আমি ইনফোসিস আর পড়ি নাই। এই ইমপ্রুভমেন্ট মানসিকতাটা যে কন্টিনিউয়াসলি চেষ্টা করতে থাকা, তো এই জায়গাগুলোতে আমার আলহামদুলিল্লাহ আমরা কিছু আর কি রাইট জিনিস করেছি আই উড সে। প্রাইম ব্যাংক প্রেজেন্টস লেগাসি উইথ এমআরএইচ সিজন 2 তে আপনাদের সবাইকে স্বাগত। আয়োজনে প্রথমআলো.com। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রিদওয়ানুল হক, নোন অ্যাজ এমআরএইচ। আমাদের আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য তারুণ্য, সততা এবং প্রতিষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি রাইসুল কবির, প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রেনস্টেশন 23 PLC। রাইসুল কবির, আমার সাথে আপনাকে স্বাগত। জি, থ্যাংক ইউ। শুরুতে জানতে চাই ওয়াই দিস নেম, জি, ব্রেনস্টেশন 23 PLC। আমরা 2006 শুরু করি, তো তখন আমার যে দুইজন পার্টনার, আমরা 4 জন পার্টনার মিলে শুরু করেছিলাম। আমাদের দুইজন যে সিনিয়র পার্টনার রিয়াদ স্যার এবং মামনুন ভাই, ওনারা ব্রেইন স্টেশন নামটা দিয়েছিলেন। তো আমি স্টুডেন্ট অবস্থাতে ল্যাটিটিউড 23 কাজ করতাম। তো 23 কারণ হচ্ছে ঢাকার ল্যাটিটিউড 23। জি। তো আমরা বলি যে স্টেশন অফ টপ ব্রেইনস লোকেটেড এট ল্যাটিটিউড 23। সো এই কারণে ব্রেইন স্টেশন 23। আর আরেকটা কারণ ছিল যে ল্যাটিটিউড 23 ক্লায়েন্টরা যাতে বুঝতে পারে যে ব্রেইন স্টেশন 23 ল্যাটিটিউড 23 সাথে কানেক্টেড। সো এই কারণেও 23। সো আপনি আপনাদের পার্টনারকে কিভাবে খুঁজে পেলেন এই দুজনকে? জি, আমি স্টুডেন্ট অবস্থাতে ল্যাটিটিউড 23 এর জন্য বিভিন্ন সফটওয়্যার বানাতাম আর কি। সো ওনাদের যেমন অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যারটা বানিয়ে দিয়েছে, তারপরে ওনারা একটা 30 মান্থের প্রজেক্ট পায় ফ্ল্যাশ দিয়ে। সো ওই প্রজেক্টটাও আমি ম্যানেজ করে দিয়েছিলাম স্টুডেন্ট অবস্থাতে। তো ওটা থেকে ওনারা দেখলেন যে আমার মধ্যে ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি অ্যান্ড অলসো সফটওয়্যার ক্যাপাবিলিটি আছে। তো তখন ওনারা কানাডার একটা কাস্টমারের কাজ পায় যারা সফটওয়্যারের কাজ করতে যাচ্ছিল। তো তখন আমাকে আর কি অফার করে যে আমি ব্রেইন স্টেশন 23 ওনাদের সাথে শুরু করতে চাই কিনা। সো ওনাদের ইন্সপিরেশনেই মেইনলি আর কি ব্রেইন স্টেশন 23 শুরু করা আর কি। তার মানে আপনি আপনার যোগ্যতা, দক্ষতা দিয়ে তাদের একটা অ্যাটেনশনটা পেয়েছেন। সেই গল্প আমি সামনে যাব। রাইসুল, আপনি তো একটা প্রতিষ্ঠান তৈরি করার প্রসেসে ছিলেন, এখন আছেন, কিন্তু একটা সময় ছিল আপনি বিনা পারিশ্রমিক কাজ করেছেন, কোডিং করেছেন। You remember those days, na? Ji. Now there are almost like 1,000 employees working under you. Ji. And at the one day you were working without any remuneration. Ji. Tell me that journey. Sure. তো আমি ইন্টার পরীক্ষার পরে যখন বুয়েট ভর্তি কোচিং শুরু করি, তখন তার পাশাপাশি একটা কোম্পানিতে হাফ টাইম চাকরি শুরু করি। তো ওইখানে তখন আর কি ফ্রি কাজ করতাম যাতে কাজ শিখতে পারি আর কি। তো ওই সময় আর কি ওমর আল জাবির আমার যে চাইল্ডহুড হিরো এবং আমার ফ্রেন্ড, ওর সাথে কাজ করার জন্যই আর কি ওখানে কাজ করতাম। ওইখানে তখন আমরা বাংলাদেশের প্রথম পোর্টাল বানানোর চেষ্টা করছিলাম। রাইসুল, তো আপনারা যখন ব্রেন স্টেশন 23 PLC করলেন, সেটা কোন সালের কথা? সো প্রথমে আমরা ল্যাটিটিউড 23 আন্ডারেই কাজ করতাম। ব্রেন স্টেশন 23 একটা কাইন্ড অফ একটা প্রজেক্ট ছিল ল্যাটিটিউড 23। সো আমরা কোম্পানি রেজিস্ট্রেশন করিনি না, প্রথম 2 বছর কোম্পানি রেজিস্ট্রেশন করিনি। আমরা 2008-এ আর কি পার্টনারশিপ ফার্ম হিসেবে রেজিস্ট্রেশন করি। জি। আর তারপরে 2015-তে আমরা লিমিটেড কোম্পানিতে কনভার্ট করি, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে। আর এখন থেকে 3 বছর আগে আর কি আমরা পিএলসি করি। কারণ আমরা যখন এমপ্লয়ীদেরকে শেয়ার দিলাম, তখন মানে বাংলাদেশের লতে যেটা আছে যে 30 জনের বেশি প্রাইভেট কোম্পানিতে শেয়ার হোল্ডার থাকতে পারবে না। তো আমরা প্রায় 90 জনকে আর কি 93 জনকে আমাদের শেয়ার দিলাম। তো তখন আমরা পাবলিক কোম্পানিতে কনভার্ট করি আর কি। এই গ্রোথের সময়টাতে কোন লার্নিংটা আপনাকে মনে হয়েছে দ্যাট হ্যাজ মেড ইউ রাইসুল কবির? যদি বলি ওরকম স্পেসিফিক বলতে পারবো না, বাট আমি হয়তো বা কিছু পয়েন্টার আর কি বলতে পারি। যখন কোম্পানি শুরু করলাম, তারপরে দেখলাম যে আসলে তো কোম্পানির অনেক শেখার ব্যাপার আছে। সো তখন এমবিএ শুরু করি, 2008-09 দিকে এমবিএ শুরু করি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। আই ওপেনিং, এক্স্যাক্টলি সবগুলো জিনিসের ব্যাপারে একটা জানা, মার্কেটিং, সেলস, তারপরে এইচআর, তারপরে বিশেষ করে ফিন্যান্স, ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমটা বুঝলাম। তখন বুঝলাম যে কোম্পানি হচ্ছে একটা আলাদা এন্টিটি আর শেয়ার হোল্ডার আলাদা এন্টিটি। কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে এই টাকাটা দিবে। সো এই কারণে কোম্পানির কাছে তো প্রফিট মানে তার একটা রেসপন্সিবিলিটি। তো এই কারণে মানে এরকম আর কি যে ডাবল এন্ট্রি, যে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ইকুইটি, এই টোটাল জিনিসপত্রগুলো মানে দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং।
পার্সোনাল ট্রেট মনে হয় কিছুটা হচ্ছে যে আমার একটু ইনফেরিটি কমপ্লেক্স আছে। তো ওইটার জন্য সাপোজ আমি যে আচ্ছা আমি কাজগুলো বেশি ভালো পারি না, সো আমি বই পড়ে বোঝার চেষ্টা করি। তো এই কারণে অনেক বই পড়তাম। তো বই পড়ার ফলে আর কি বিভিন্ন জিনিসপত্র এক এক সময় এক একটা জিনিস ক্লারিটি আসতো। যেমন শুরুর দিকে যেমন ইমিথ রিভিস্টেড পড়তেছিলাম মাইকেল গারবারের, তো ওই বইটা যেমন খুবই হেল্পফুল ছিল। তো আমি কিন্তু কোম্পানি শুরু করার পর থেকে মোটামুটি 2016-17 পর্যন্ত 15-16 পর্যন্ত আমি ইনফোসিস আর পড়ি নাই, which was a major failure আর কি। যে আমার ধরেন ইনফোসিস, টিসিএস, I should have read আর কি, বিকজ ওরা কিন্তু হেভিলি মার্কেট গ্রো করতেছিল। আর আমরা বাংলাদেশে মনে করতেছিলাম যে আউটসোর্সিং সব ইন্ডিয়াতে চলে গেছে, মার্কেট আর গ্রো করতেছে না, কিন্তু রিয়েলিটি কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্ট। তা আমি যদি ওদের অ্যানুয়াল রিপোর্টটা পড়তাম, ওদের ব্যাপারে আরও জানতাম। অনেকে মনে করে যে আচ্ছা মানে সব কিছু বিদেশিদের দখলে, ইন্ডিয়ার দখলে, আমরা কিছু করতে পারবো না। বাট আপনি যদি দেখেন যে এর মধ্যেও কিন্তু অনেক কোম্পানি ম্যাসিভলি সাকসেসফুল হয়েছে। বাংলাদেশে অনেক কোম্পানি অনেক সাকসেসফুল হয়েছে। আপনার যেমন লাস্ট এপিসোডে মনির ভেরা ছিল, বিটোপিয়া, ওনারা যেমন অনেক সাকসেসফুল হয়েছে। যে কাউসার ভাইয়ের দ্য কাউ কোম্পানি, দ্যাট অলসো ইজ ডুইং গ্রেট। তো এবং বাংলাদেশে অনেকগুলো কোম্পানি খুব ভালো করতেছে। মাঝখানে একটা লম্বা সময় আই ডিড নট স্টাডি এনাফ। মানে আমাদের কিন্তু ওই যে ধরেন অ্যানুয়াল রিপোর্টগুলো পড়ে দেখা দরকার যে বিভিন্ন কোম্পানি কে কি করতেছে, কিভাবে করতেছে, ওদের লিটারেচারগুলো রিভিউ করা দরকার। তো এরকম কিছু আর কি ধরেন মিস্টেক ছিল। আর তারপরে একটা ইন্টারেস্টিং ফিলোসফি ছিল কিছু কিছু জায়গাতে, মানে আলহামদুলিল্লাহ আই এম ভেরি লাকি ছিল। রাসূল, সো এখানে এন্টারপ্রেনার, ইনভেস্টর অ্যান্ড বিজনেসম্যান, দিস আর থ্রি এন্টিটি। হ্যাঁ, কখনো কখনো হয়তো বিজনেসম্যান এন্টারপ্রেনার হতেই পারে, জি, কিন্তু সব এন্টারপ্রেনার, সব ইনভেস্টর তো বিজনেসম্যান হবে না। জি, সো এই কম্বিনেশনটাকে কিভাবে স্মার্টলি আপনারা ম্যানেজ করেন? জি, মানে এন্টারপ্রেনার অ্যান্ড বিজনেসম্যানের পার্থক্যটা আমি ওরকম ভালোভাবে জানি না। সো আমি এই দুইটাকে এক ধরে নিয়ে ইনভেস্টর এবং এন্টারপ্রেনার বা বিজনেস পারসন, এই দুইটার ডিফারেন্স সেই জায়গাটাতে। সো এখানে যেটা ব্যাপার যে ইনভেস্টর যখন ইনভেস্ট করছে, ইনভেস্টর তো একটা রিটার্ন এক্সপেক্ট করবে আর কি। সো এই যে রিটার্ন এবং এক্সিটের ব্যাপারটা মাথায় রাখাটা এবং তাদেরকে ওয়েল অ্যাওয়্যার করাটা, এইটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর কি। তো এই জায়গাগুলোতে আমার আলহামদুলিল্লাহ আমরা কিছু আর কি রাইট জিনিস করেছি আই উড সে। আমাদের একটা বোর্ড অফ ডিরেক্টর ছিল, যদিও পার্টনারশিপ ফার্মে তো বোর্ড অফ ডিরেক্টর থাকে না, বাট আমার যে পার্টনার মহিউদ্দিন ভাই, তারপরে মামনুন ভাই, রিয়াদ স্যার, উনাদের কাছে আমার কন্টিনিউয়াসলি এক্সপ্লেইন করা লাগতো। তো এই এক্সপ্লেইন করার ফলে যেটা হতো কি যে আই কুড নট মেক এক্সপেন্সিভ মিস্টেকস। মানে মেনি কোম্পানি, and you have to make yourself ready for that, right? I had to make myself ready for that. এবং আমি যখন মানে সাপোজ আমার হয়তো বা মানে এন্টারপ্রেনাররা তো অনেক ইমোশনাল পিপল হয়, and they get carried away. So আমার মাথায় বিভিন্ন আইডিয়া আসে, তো তখন আমি হয়তো বা তাদেরকে প্রেজেন্ট করতেছি, তখন তারা বিভিন্ন কোয়েশ্চেন করতেছে, চ্যালেঞ্জ করতেছে, অনেক জায়গাতে মানা করতেছে, এবং সেগুলোর ফলে আই কুড নট মেক এক্সপেন্সিভ মিস্টেকস। আমি যদি একটা এক্সাম্পল দেই, আমরা কিন্তু এই যে দারাজের মতন একটা ই কমার্স শুরু করছিলাম 2012 সালে। তো আমি ফুল ফিনান্সিয়াল প্ল্যান, মান্থ ওয়াইজ ফিনান্সিয়াল প্ল্যান তৈরি করছি, প্রফিটেবিলিটি অ্যানালাইসিস তৈরি করছি, এগুলো সব ওনাদেরকে দেখাইছি। তারপরে একটা এমভিপি ধরনের একটা টেস্ট লঞ্চ করছি, 1 মাস রান করছি, মিনিমাম ইনভেস্টমেন্টে দেখাইছি যে ইট ইজ ওয়ার্কিং। এবং তারপরে দেখি যে ফিনান্সিয়াল প্ল্যান আমরা যখন কাজ শুরু করছি ম্যাচ করতেছে না। অ্যাট সার্টেন পয়েন্ট দেখতেছি যে প্রফিটেবিলিটি তো হচ্ছেই না, উল্টা লস আরও বাড়তেছে। হ্যাঁ, সো এই যে কন্টিনিউয়াস চেকিং অ্যান্ড কন্টিনিউয়াস এই যে দায়বদ্ধতা, এই ব্যাপারটা ধরেন আমাদের কোম্পানিকে একটা ভালো জায়গাতে রাখতে সাহায্য করছে। সো এইটা হতেছে আপনার ইনভেস্টরের পয়েন্টটা, যে ইনভেস্টার্স আর গুড ফর দ্য অর্গানাইজেশন, যে ওই দায়বদ্ধতাটা থাকে। জি, এর যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ওনাদের যেমন খুব নাইস আপনার নিউজ লেটার আছে, ওগুলাতে ওরা যেমন মানে অনেক জিনিসপত্র, অনেক ইনফরমেশন শেয়ার করতে থাকে। এই জিনিসগুলো আমাদের জানা দরকার, যে ইনভেস্টরের মানসিকতা কি, তারা কি চিন্তা করতেছে, তারা কিভাবে চিন্তা করতেছে, এবং তাদের গ্যাপের কোন জায়গাতে আপনি কানেক্ট করবেন। এক্স্যাক্টলি। সো এই গ্যাপটা, এই আন্ডারস্ট্যান্ডিংয়ে আমি যেটা দেখছি, যেমন আমার মনে আছে যে আলহামদুলিল্লাহ 2014-15 দিকে
আই গট ফিচার্ড ইন সাপোজ প্রথম আলো এবং ডেইলি স্টার। তো তখন ব্রামারের পার্টনার্সের খালেদ কাদির ভাই আমাকে ফোন দিয়েছিলেন। তো উনি যখন ফোন দিলেন উনি বললেন যে দে ওয়ান্ট টু ইনভেস্ট ইন ব্রেইন স্টেশন। তো আমি তখন আর কি তো উনি বললেন যে একটা ভালো অ্যামাউন্ট ইনভেস্ট করতে যাচ্ছেন। তো আমি এক্সেল ফাইলে অঙ্ক করে এটা মিলাইতেই পারলাম না যে কেমনে করে ওনার ইনভেস্টমেন্টটা আসবে এবং রিটার্নটা দিব। মানে আমি এটা করতেই পারিনি, পরে কিন্তু ইনভেস্টমেন্টটা হয়নি বিকজ আই কুড নট মেক দ্য এক্সেল ফাইল। তো এখন যেমন এই জিনিসগুলো জানি, এখন তো এআই আছে অনেক জিনিসপত্র, তো এই ব্যাপারগুলো আর কি মানে দেয়ার ইজ লট অফ লার্নিং আর কি, এই জিনিসগুলো বোঝা, অ্যাপ্রিসিয়েট করা, এমব্রেস করা। একটু লাইটার একটা প্রশ্ন করে, সেটা হচ্ছে যেহেতু ব্যাপারটা লাইটার না, ইট হ্যাজ আ হিউজ ইনসাইট। আসলে আপনি মাঝে মাঝে বিভিন্ন ইভেন্ট একসাথে কাজ করি, ট্রেনিংয়ে কাজ করি আমরা দিন একসাথে, আপনি প্রায় বলেন যে বাংলাদেশের এন্টারপ্রেনার্স দে আর হেভিলি রোমান্টিক। ইউ সে দ্যাট, মানে বাংলাদেশের এন্টারপ্রেনার খুবই রোমান্টিক ধরনের। মানে টেল মি দ্যাট ইনসাইড অফ দ্যাট পার্টিকুলার কমেন্ট। রোমান্টিক বলতে যে প্যাশনেট আর কি, যে সাপোজ মানে অ্যানালাইটিক্যালি একটা জিনিসকে কাজ করানোর জন্য কাজ করতেছে, এটার থেকে মোর লাইক প্যাশন থেকে, প্রচণ্ড ভালোবাসা থেকে কাজ করতেছে। হ্যাঁ, সো এরকম আর কি, যে ধরেন মানে অনেকের কাছে মনে হয় যে আচ্ছা এটা তো শুধু টাকার জন্য কাজ করতেছে, বাট মানে বিশেষ করে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে খুবই ইন্টারেস্টিং ব্যাপার, মোস্ট অফ দ্য এন্টারপ্রেনার্স দে আর নট মেকিং লট অফ মানি। ইভেন অনেক এন্টারপ্রেনারই ধরেন তারা জব করার সময় যেই ইনকাম করতো তার থেকে কম ইনকাম করে আর কি, কিন্তু তারপরেও করে বিকজ দে লাভ দিস আর কি। অলসো ইফ আই সে ফ্রম দ্য আদার পয়েন্ট অফ ভিউ, আমাদের কস্ট অফ ফান্ড ইজ ভেরি হাই। জি, পলিসি ওয়াইজ আমরা তো শক্ত জায়গায় নাই। জি, ইউটিলিটিস না চ্যালেঞ্জ না আছে, আমাদের পাওয়ার নে প্রবলেমস, উইথ কনসিডারিং অল দিস থিং ইউ আর পুটিং দিস মাচ অফ এফোর্ট। এক্স্যাক্টলি, সো ইউ মাস্ট বি ভেরি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। মানে এই জার্নিটা মানে কেউ বুঝতে চায় না। বাংলাদেশে তো হলো গিয়েছে ধরেন ব্যবসায়ী হচ্ছে একটা গালি আর কি, হ্যাঁ। সো কিন্তু হলো গিয়েছে মানে এই জায়গাটা আর কি, মানে স্টিল যারা এন্টারপ্রেনারশিপে আছে, মানে পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ মাচ প্যাশনেট দিস গাইজ আর। রাইট। সো আমরা যারা একটু কাছাকাছি আপনাদের সাথে কাজ করি বা আমরা একসাথে কাজ করি, আমরা বুঝতে পারি যে ধরেন এখন তো মানে হোয়াট এভার দ্য সার্ভিসেস দ্যাট ইউ রেন্ডার ইজ ইউ ডু কনসিডার গ্লোবাল মার্কেট অ্যাজ ইউর বিজনেস না। সো বাংলাদেশের বাইরে আপনাদের ক্লায়েন্ট বেস কোথায় এবং সেখানকার এক্সপিরিয়েন্সগুলো কেমন? শিওর, আমাদের যেমন প্রায় 25% রেভিনিউ এখন আসে ইউএসএ থেকে, আর প্রায় 20%-এর মতন আসে আমাদের, মোর দেন 20% আই উড সে, অল টুগেদার অ্যারাউন্ড 25-30% আসে ইউরোপ থেকে। জি, আর ত্রিনিদাদ থেকে আসে, খুবই ইন্টারেস্টিং। ত্রিনিদাদ খুব ছোট একটা জায়গা, বাট ওখান থেকে আমাদের মনে হয় প্রায় 3%-এর মতন রেভিনিউ আসে। তারপর জাপান থেকেও এরকম আর কি মনে হয় 5-6% এরকম ধরনের রেভিনিউ আসে। আর মিডল ইস্ট থেকে এখন একটা ভালো রেভিনিউ আসছে, মিডল ইস্ট অ্যাজ ইন ইউএই। তারপরে সো ইউ ডোন্ট হ্যাভ এনি লোকাল ক্লায়েন্ট? আমাদের লোকাল ক্লায়েন্ট আছে, আমাদের লোকাল রেভিনিউ অ্যারাউন্ড এট দিস মোমেন্ট প্রায় 35%-এর মতো। ঠিক আছে, দ্যাটস অলসো সিগনিফিক্যান্ট। সো এই যে আপনার রেভিনিউর সোর্স যে ইউএসএ থেকে বলছেন 30%, ইউরোপ থেকে 30%, ত্রিনিদাদ অ্যাজ ওয়েল, মিডল ইস্ট, বাংলাদেশ, এই যে আপনার পোর্টফোলিওটা, হ্যাঁ, এই পোর্টফোলিওটার মধ্যে মানে অভিজ্ঞতার আপনাকে মনে হচ্ছে যে এই অভিজ্ঞতাটা ইজ রিয়েলি ইউনো giving you a lot of strength to grow in future? বিভিন্ন তো অভিজ্ঞতা আছে, সবসময় তো সবগুলো মাথায় থাকে না, বাট অন টপ অফ মাই হেড একটা ইন্টারেস্টিং জিনিস মাথায় আসতেছে, সেটা হচ্ছে যে ত্রিনিদাদের এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে যে ওরা একটা টেন্ডার করলো এবং সেই টেন্ডারে আমাদেরকে ইনভাইট করছে। তো ওই টেন্ডারে আমি যখন ইনভাইটেড হয়েছি, আমি ভাবছি যে আচ্ছা এটা মনে হয় নাইজেরিয়ান স্ক্যাম, ঠিক আছে, আমি ধরেন হলো গিয়েছি ওটাতে। তো আমার পার্টনার যে এখন যে পার্টনার এমজে ফেরদৌস ভাই, তো ফেরদৌস ভাই তখন হলো গিয়েছে ওটাতে রেসপন্ড করলেন, এবং তারপরে আমরা টেন্ডারের প্রিবিড মিটিংয়ে ঢুকে দেখলাম যে বাংলাদেশের বেশ কিছু কোম্পানি টেন্ডারে ইনভাইটেড, এবং আলহামদুলিল্লাহ তারপরে আমরা টেন্ডারে উইন করলাম। তো ওদেরকে পরে জিজ্ঞেস করলাম যে আচ্ছা মানে ত্রিনিদাদ সেই ইউএস এর তলাতে, মানে আর আমরা বাংলাদেশে মানে পুরো মানে অপোজিট, অ্যাবসলিউট অপোজিট, তো হাউ ডিড ইউ ডু দ্যাট? তো ওরা যেটা বললো যে ওদের ইকোনমিতে তো একটা স্মলার ইকোনমি, তো দেখা যায় যে ইউএসএ এর সফটওয়্যার কোম্পানিগুলা এটাকে পাত্তা দেয় না, ইন্ডিয়া অত ফোকাস করে না, সো ওরা ভালো সার্ভিস পায় না। ওদের এই সাকসেসটা কিন্তু বাংলাদেশের বাকি কোম্পানিগুলোকে হেল্প করবে, এক্স্যাক্টলি, গেট কনফিডেন্স। হ্যাঁ, মানে সো আমি এইটা একটা ইন্টারেস্টিং লার্নিং, সেটা হচ্ছে যে মানে
পৃথিবীতে অনেক অনেক কান্ট্রি আছে যেই কান্ট্রিগুলোর অনেক অনেক নিড আছে, সেই নিডগুলোর দিকে ফোকাস করলে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি একটা ভালো গ্রোথ অপরচুনিটি আছে। যে কেউ একজন হয়তো বা ধরেন এই যে আমি যেমন এই যে সিএক্সও ট্রেনিং যে হলো না আইবিএ, হ্যাঁ, সো ওই ট্রেনিংয়ে যেমন আমি শুনতেছিলাম, তো একজন যেমন আইএসপির সফটওয়্যার বানাইছে এবং বাংলাদেশে অনেকগুলো আইএসপিতে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে আর কোন কান্ট্রিতে দিয়েছেন, যে আর কোথাও দেইনি। যে কেন না, ঠিক আছে, মানে কেন why not Argentina, why not Uruguay, something like, মানে কতগুলা কান্ট্রি আপনি চিন্তা করেন, মানে 190 প্লাস, তাই না, মানে সো why not আর কি। তো এখন why it has to be always USA or UK or Australia, সো এবং এই জায়গাগুলোতে যদি বাংলাদেশের যে সলিউশন, এই সলিউশনটা যদি ওই দেশের পিপলকে আইডেন্টিফাই করে তাকে যদি করা যায়, কমিউনিকেট করা যায়, তাইলে কিন্তু অনেক ইন্টারেস্টিং অপরচুনিটি আছে। সো এই ব্যাপারটা শিখলাম। শেখার পরে আমরা এই স্ট্র্যাটেজিতে কিছু কিছু কাজ করার চেষ্টা করছি। তো সেখান থেকে আমরা যেমন বিভিন্ন ছোট ছোট কান্ট্রির বিভিন্ন কাজ পাইছি আর কি। হ্যাঁ, যেমন হতেছে যে আপনার হঠাৎ করে কান্ট্রিটার নাম ভুলে গেলাম, অনেকগুলা জায়গাতে আর কি এরকম ছোট ছোট কাজ পাইছি আর কি। জি, সো তো এই স্ট্র্যাটেজিগুলোতে এখন আমরা যেমন ফুল একটা ফিনটেক প্ল্যাটফর্ম বানাইছি, কাইন্ড অফ লাইক বিকাশের মতো, ফুল এন্ড টু এন্ড, এবং রেমিটেন্স ফ্যাসিলিটি ইত্যাদি, মানে মাল্টি কারেন্সি ওয়ালেট সিস্টেম আমরা বানাইছি। সো এই যে ফুল একটা ডিজিটাল ব্যাংকিং, নিও ব্যাংকিং একটা প্ল্যাটফর্ম বানাইছি, এইটা নিয়ে আমরা যেমন আফ্রিকাতে কমিউনিকেট করা শুরু করলাম। আমরা যখন ইউএসএতে কমিউনিকেট করতেছি কেউ রেসপন্ডই করে না, কেউ ইমেলের রিপ্লাই দেয় না। আমরা যখন আফ্রিকাতে কমিউনিকেট করতেছি অনেকেই রিপ্লাই করতেছে, মিটিং সেট হইতেছে, এবং আমরা ধরেন প্রায় $200,000 একটা কাজ পেয়ে গেছি। টেক অ্যাওয়ে, কংগ্রাচুলেশনস। টেক অ্যাওয়ে হচ্ছে যে একদম কনভেনশনাল মার্কেটে আমরা থাকবো, জি, বাট উই মাস্ট অলসো এক্সপ্লোর দ্য নিউ মার্কেট। জি জি জি, এক্স্যাক্টলি। এবং এই যে এআই যে একটা মেজর ডিসরাপশন আসতেছে, এটাতে একটা ভালো ভালো খেলার জায়গা আছে আর কি। আমরা যদি মানে মিড টার্মে ভালো একটা মানে গ্রো করার আমার কাছে মনে হয় যে অপরচুনিটি আছে, আমরা যদি ঠিক মতন খেলতে পারি আর কি। মানে সেটার জন্য রেডিনেস দরকার, জি জি জি, স্কিল দরকার। জি। আচ্ছা, আসলে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। হ্যাঁ, আপনি এখনো আপনার ডেভেলপারদের সাথে বসে লাঞ্চ করেন, কাজ করেন, ইউ ডোন্ট হ্যাভ আ ভেরি ডেডিকেটেড অফিস রুম। আই নো মাঝে মাঝে আপনার স্টাফদের মতো আপনি মাঝে মাঝে ইন্টারনেটের সমস্যায় পড়েন, রাইট? সো এটা কি পিয়ার প্ল্যান নাকি এটা আপনার ওয়ার্কিং ফিলসফি? সো আমার শুরুতে আমার আসলে আলাদা রুম ছিল আর কি। আর আমার পার্টনারদের একটা ছিল, কনসার্ন ছিল যে ইফ ইউ সিট, মানে তুমি তো একটু বেশি নরম মানুষ, তো তুমি যদি ওদের সাথে একসাথে বসো তুমি ঠিক মতন ম্যানেজ করতে পারবে না, বা এটা ছিল। তো পরে অ্যাট সার্টেন পয়েন্ট আমরা গ্রো করতে করতে অ্যাট সার্টেন পয়েন্ট আমি যেমন গেছিলাম, গ্রাফিক পিপলে গেছিলাম, তো ইমতিয়াজ ভাইয়ের অফিসে। তো ইমতিয়াজ ভাই দেখলাম যে ওপেন স্পেসে অন্য সবার সাথে বসতেছে। তো ইমতিয়াজ ভাইকে দেখার পরে তারপরে আমি আমার পার্টনারদেরকে বললাম যে ইমতিয়াজ ভাই ওপেন স্পেসে বসে, তো আমিও বসি আর কি। আমার যেটা প্রবলেম হইতেছিল সেটা হইতেছে কি যে হইতেছে যে আমি যখন অন্যদের সাথে বসতেছি তখন অন্যদের এক্স্যাক্ট প্রবলেমগুলো আমি ফিল করতে পারতেছি, ফার্স্ট হ্যান্ড সব মানে জিনিসপত্র দেখতে পাইতেছি, এবং আই ক্যান বেটার অ্যাড্রেস ইট। এবং আপনাকে মিট করার জন্য সেই হার্ডলসটা ফেস করতে হচ্ছে, হার্ডলসটাও ফেস করতে হতেছে না। আর আরেকটা সমস্যা ছিল সেটা হতেছে যে ধরেন আমার একটু ডিসিপ্লিনের অভাব আছে আর কি। হ্যাঁ, যে আমি ধরেন খুব সেলফ মোটিভেটেড হয়ে অনেক কাজ করা, এই কাজগুলো ভালো পারি না আর কি। তো যখন আমি অন্য সবার সাথে বসে কাজ করতেছি তখন একটা ফ্লোর মধ্যে কাজ করা হয়ে যেতেছে। ধরেন এখন হয়তো বা কাজ করতে ইচ্ছা করতেছে না, তো আমি যদি রুমের মধ্যে থাকতাম আমি দেখা যায় কি যে আমি হয়তো বা একটা মুভি দেখা শুরু করে দিয়েছি বা একটা সিরিয়াল দেখা শুরু করে দিয়েছি, আমার তো কেউ বস নাই। হ্যাঁ, সো তখন you wanted to be self regulated, সো ওইটা একটা কারণ যেই কারণে হলো হ্যাঁ। সো তারপরে ধরেন এই সব কিছু মিলায় আসলে হলো গিয়েছে ওপেন স্পেসে বসা, যাতে আমি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স পাই যে অন্য সবার এক্সপিরিয়েন্সটা, এবং অন্য কেউ যদি কোনো প্রবলেম ফেস করে সেই প্রবলেমগুলো আমি যাতে ফার্স্ট হ্যান্ড বুঝতে পারি, এবং হলো গিয়েছে কাজটা একটু যাতে বেটার হয় আর কি। আর সময়টা বাঁচে বলতে কীরকম, যেমন আমি যদি রুমের মধ্যে থাকি তখন যেটা হয়তো যে কেউ একজন রুমের মধ্যে আসলো, তো তারপরে হয়তো আরেকজন আসলো, তো কথা হতে থাকতেছে,
একটু সময় হতে থাকতেছে। অ্যান্ড ওপেন স্পেসে যখন কেউ একজন কোনো একটা কাজে আসছে, সে কিন্তু জাস্ট ওই কাজটা করে চলে যাচ্ছে। সো আমার ধরেন একটু লেংদি টাইমটা হতেছে না, বিকজ অন্য সবাই আনকমফোর্টেবল ফিল করে একটু দাঁড়াইতে। বাট যদি রুমে থাকে তখন হলো গিয়ে যে কাজ শেষ করার পরে একটু হয়তো বা গল্প করা হয়ে যায়। সো এগুলো সবকিছু মিলে আর কি ওপেন স্পেসটা ইট ওয়ার্কস আউট ফর মি আর কি। ওকে, বিউটিফুল। রাইসুল, যে প্রশ্নটা আমি সবাইকে করতে চাই এবং করি সেটা হচ্ছে যে আপনার ইন্ডাস্ট্রিতে সার্ভ করবেন, ইটস অ্যান ইন্ডাস্ট্রি, রাইট? কীরকম স্কিল আপনারা খোঁজেন আমাদের আপকামিং গ্রাজুয়েটদের কাছ থেকে? জি, সেটার জন্য আমাদের কেমন প্রস্তুতি নেওয়া উচিত? রাইট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি চাবেন যত বেশি বাংলাদেশি ছেলে মেয়ে আপনার জন্য কাজ করুক, ইউল বি হ্যাপি লাইক এনিথিং। জি, রাদার সো এই জায়গাটাতে আমি ধরেন এই প্রশ্নটার আমি একটা বেটার অ্যান্সার ধরেন এখন থেকে 3 বছর আগে জানতাম। হ্যাঁ, যে সাপোজ কম্পিটিটিভ প্রোগ্রামিং আমার যেমন খুব সুন্দর ডিজাইন করা ছিল আর কি পুরো জিনিসটা। হ্যাঁ, মানে আমরা যেমন এখন থেকে মনে হয় 4-5 বছর আগে ডিজাইন করছিলাম আমরা, ওই যে গিকি সলিউশন আমাদের একটা গ্রুপ আছে যেখানে বাংলাদেশের টপ ধরেন 8টা কোম্পানির সিইওরা বসে আর কি আমরা করছিলাম। সো ওখানে যেমন আমরা একটা ডিজাইন করছিলাম যে স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার সাপোজ ঘোরাফেরা করবে, একটু লাইফ এনজয় করবে, একটু হালকা পাতলা প্রেমও করলো। সেকেন্ড ইয়ারে এসে সিরিয়াসলি কম্পিটিটিভ প্রোগ্রামিং করবে। থার্ড ইয়ারে এসে রিয়েল প্র্যাকটিক্যাল প্রজেক্ট করা শুরু করবে। যে সাপোজ কম্পিটিটিভ প্রোগ্রামিং 1 বছর করছে, প্রোগ্রামিংয়ের একটা বেস দাঁড়ায় গেছে, থার্ড ইয়ারে এসে রিয়েল প্রজেক্ট করা, কারোর জন্য একটা সফটওয়্যার বানানো, একটা স্টার্ট আপ বানানো। সো এইসব জিনিসপত্র শুরু করবে, প্রফেশনাল জিনিসপত্রগুলো জানা, যে শুধু জাভা জানলে হবে না, জাভা স্প্রিং বুট জানতে হবে, পাইথন জানলে হবে না, জ্যাঙ্গো জানতে হবে, বিভিন্ন ফ্রেমওয়ার্কগুলো, অ্যাডভান্স জিনিসগুলো জানতে হবে। ফোর্থ ইয়ারে তারা জব করা শুরু করবে পার্ট টাইম, যাতে হলো গিয়েছে যখন গ্র্যাজুয়েশন করতেছে তখন তার অলরেডি 1 থেকে 2 বছর এক্সপিরিয়েন্স আছে, তাহলে সে ডাইরেক্ট জবে ঢুকে যেতে পারে। বা ভালো একটা জিনিস যেটা আপনার কানাডাতে প্রথম শুরু করছিল কোঅপ, সম্ভবত কোঅপারেটিভ এডুকেশন, যে স্টুডেন্টরা ইন্ডাস্ট্রিতে যাবে এবং কাজ করা শুরু করবে, কাইন্ড অফ আপনার ঢাকা ইউনিভার্সিটির আইআইটিতে যেই প্রোগ্রামটা আছে এরকম ধরনের। হাউএভার সো এটার জন্য কিন্তু আমরা হলো গিয়েছি ওই যে লার্নাথন একটা প্রোগ্রামও করছি, যেখানে আমরা গত বছর 500 পিপলকে এরকম আর কি যে প্রফেশনালি আমরা কি ধরনের কাজ করি এগুলোর উপরে মেন্টরশিপ ইত্যাদি করেছি। হাউএভার কারেন্ট ওয়ার্ল্ডটাতে আমি আসলে বুঝতেছি না যে আসলে কি দরকার। সেম ডু আই। এক্স্যাক্টলি। সো এই জায়গাটাতে থিংস আর ভেরি কনফিউজিং। সো আমার কাছে যেহেতু আমি বুঝতেছি না, আমি খুব সলিড একটা অ্যাডভাইস দিতে পারবো না। হাউএভার আমার কাছে যেটা মনে হয়েছে একটা বেসিক প্রিন্সিপাল হয়তো বা ফলো করা যায়, সেটা হলো গিয়েছে মানে ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতেই স্টার্ট আর্নিং মানি, অ্যাজ ইন ট্রাইং টু ফাইন্ড আউট যে আমি কি করতে পারি। হইতে পারে যে আমি একটা স্টার্ট আপ করে ফেলতেছি, যারা আপনাদের মতো প্রতিষ্ঠান তাদের ডিরেক্ট ইন্টারভেনশন ইজ হেভিলি নিডেড দেয়ার। হ্যাঁ, মানে সাপোজ আর কি যে সাপোজ কেউ হয়তো বা ওই যে এই যে ফেসলেস ভিডিও করে ইউটিউবে আর্ন করতেছে, কেউ হয়তো বা মার্কেটিং করে আর্ন করতেছে, কেউ হয়তো বা মানে এই যে ইনকাম প্রডিউসিং অ্যাক্টিভিটি, হ্যাঁ এরকম একটা টার্ম ছিল এক সময় আইপিএ। সো এই ধরনের বিভিন্ন জিনিসপত্র চেষ্টা করা যে আচ্ছা আমি একটা গেম বানাইতেছি, আমি একটা লেভেল বানাইতেছি, এটা সেলস করার চেষ্টা করতেছি, মার্কেটিং করার চেষ্টা করতেছি। So you don't only engage yourself for academic study, rather you need to develop yourself through different opinion. Exactly. So আমার কাছে এক্স্যাক্টলি আমার কাছে মনে হয় যে মানে শুধু টিউশনি মানে আনলেস ইউ আর হেল্পলেস টু ডু সো। এক্স্যাক্টলি, মানে জিনিসপত্রতে এনগেজ হওয়া, যে নট টু আর্ন মানি টু সাপোর্ট ফ্যামিলি বাট টু আর্ন মানি সো দ্যাট আমি যখন, বিকজ হতেছে কি যে ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে কিন্তু ফ্যামিলি প্রেশারটা কম থাকতেছে, এক্সপেকটেশনটা কম, কেউ কিন্তু বলতেছে না যে আচ্ছা বিয়ে করো, আর্ন করো, ঠিক আছে। মানে সো এই সময়টাতে যদি আমি আর্ন করার কাজ শুরু করি, বিকজ এখন এআই এর ফলে জিনিসপত্র না অনেক ডেমোক্রেটাইজড হয়ে যাচ্ছে। যে জিনিস আগে ধরেন পসিবল ছিল না, সেই জিনিস আগে এখন অনেক কিছু পসিবল হয়ে যাচ্ছে। সো সেই জায়গাটাতে কোনো একটা জায়গা ধরে সেটাতে ডিপে ঢুকতে থাকা, এআই এর সাপোর্ট নিয়ে আরও ডিপে ঢুকতে থাকা, আরও ডিপে ঢুকতে থাকা, জিনিসপত্র করা,
হ্যাঁ, আপনি তো জানেন মনে হয় যে চ্যাট জিপিটির বাংলাদেশের জন্য কিন্তু একটা স্পেশাল সাবস্ক্রিপশন আছে 700 টাকার, ঠিক আছে? এটা কিন্তু মানে বাংলাদেশ ইন্ডিয়ার জন্য সো এগুলা সাবস্ক্রিপশন নেওয়া ঢুকে আর্ন করা, অফকোর্স আই আন্ডারস্ট্যান্ড যে থ্রু লার্নিং দেন এক্স্যাক্টলি সো এই জিনিসগুলো খুব দরকার আমার কাছে মনে হয় আর কি, মানে বিভিন্ন রকম জিনিসপত্র আসতেছে আর কি। তো এই জায়গাটাতে এক্স্যাক্টলি কি করতে হবে এখন, তার মানে আমি এটা বলতেছি না যে কম্পিটিটিভ প্রোগ্রামিং চলে যাবে, এরকম না। আমি যেটা দেখতেছি যে নাম্বার অফ পকেট ইনক্রিজ করতেছে, মানে কি আগে যেমন অনেক সফটওয়্যার ডেভেলপার লাগতো, গোয়িং ফরওয়ার্ড অনেক সফটওয়্যার ডেভেলপার লাগবে না, র্যাদার প্রোডাক্ট ওনার লাগবে। প্রোডাক্ট ওনার অ্যাজ ইন যে হতেছে কি যে কাস্টমারের একটা প্রবলেম বুঝতে পারতেছে, এন্ড টু এন্ড চিন্তা করতে পারতেছে, সলভ করতে পারতেছে, এবং একটা জিনিস লঞ্চ করতে পারতেছে, মার্কেটে নিতে পারতেছে। সো এই যে এন্ড টু এন্ড চিন্তা করা, এই জিনিসগুলো আর কি লাগতেছে। সো ওই চিন্তাগুলো আর কি। সো কিন্তু যে কম্পিটিটিভ প্রোগ্রামিং খুব ভালো করতেছে সে কিন্তু অবসলিট হয়ে যাবে না, তারও কিন্তু কাজ থাকতেছে, বিকজ অনেক জায়গা আছে যেই জায়গাতে আসলে আপনি এআই দিয়ে কোড করে আসলে পারবেন না। ধরেন আমি যখন এই যে গত হিউম্যান ইন্টারভেনশন এক হইতেছে হলো গিয়ে যে নর্মাল প্রজেক্টে হিউম্যান ইন্টারভেনশন লাগবে, আর কিছু হইতেছে খুব স্পেশাল জায়গা যেই জায়গাতে এআইকে সহজে লোকজন ঢুকতে দিবে না। যেমন আমি যদি এক্সাম্পল দেই, যেমন ধরেন আমার অনেকগুলো ফ্রেন্ড বিদেশে বিভিন্ন গভর্নমেন্টে সফটওয়্যারে জব করে, তারা যেমন এআই ইউজ করা অ্যালাউডই না, মানে এক লাইন কোডও এআই দিয়ে ইউজ করা অ্যালাউড না। সো এরকম কিন্তু অনেক জায়গা থাকবে যেই জায়গাগুলোতে হাইলি রেগুলেটেড, যেই জায়গাতে কম্পিটিটিভ প্রোগ্রামিং লাগবে। কিন্তু আগে যেমন হলো গিয়ে যে কোটি কোটি প্রোগ্রামার লাগতো, সামনে হয়তো বা কোটি কোটি প্রোগ্রামার লাগবে না, সামনে মোর যে প্রোডাক্ট ওনার কাম সফটওয়্যার ডেভেলপার, যে সফটওয়্যার ডেভেলপমেন্ট বুঝে, সার্ভার বুঝে, ডেভঅপস বুঝে, সব জায়গাগুলোতেই টু সাম এক্সটেন্ট বুঝে, এবং হলো গিয়ে যে জিনিসপত্রের ভিতরে ঢুকতে পারে, ডেপথে ঢুকতে পারতেছে। সো সেই জায়গাগুলোতে এই এক্সপেরিয়েন্সগুলো লাগবে আমার কাছে মনে হয়। থ্যাঙ্কস রাসেল, we are almost end of our show. So we have a remark book here. May I request you to write something over here? Sure. তার আগে একটা জায়গাতে আমি একটু অ্যাড করতে চাই টাইমে, সেটা হচ্ছে যে এআই এর ফলে সফটওয়্যার ইন্ডাস্ট্রির ডিসরাপশন। Can I? Okay, yes please. আচ্ছা, সো আমার কাছে যেটা মনে হয় যে এআই এর ফলে মানে অনেক পকেট তৈরি হচ্ছে। সো এই জায়গাটাতে আমাদেরকে ডোমেইনে ঢুকতে হবে, সলিউশনে ঢুকতে হবে। এই কারণে কিন্তু আমরা যেমন আমাদের কোম্পানি মানে অনেকে বলতেছে কি যে এআই এর ফলে দেয়ার উড বি লট অফ স্মল কোম্পানিজ এবং নিশ কোম্পানিজ আর গোয়িং টু উইন। ফরচুনেটলি মানে যেটা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোম্পানি চালান আর কি, ঠিক আছে? মানে যেটা হচ্ছে যে এখন থেকে 5 বছর আগে যখন এআই এর এত আগ্রাসন হয়নি, তখন আমরা আমাদের কোম্পানি 12টা কোম্পানিতে ভাগ করে ফেলছি, এবং এক একটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট পুরা প্রফিট অ্যান্ড লস মেইনটেইন করে এক একটা কোম্পানি চলে, সেটার প্রত্যেকটা কোম্পানির হেড আছে এবং সেই ইন্ডিপেন্ডেন্ট এসবিইউ। সো এই জায়গাটা আর কি যে আমি যেটা দেখি সেটা হতেছে যে AI is a major disruption, AI is a major opportunity as well. So we need to aggressively think. যেমন অনেক জিনিসপত্র আছে যেগুলো আমরা আগে করতে পারতাম না, এখন AI এর ফলে করতে পারি। আমি যদি সেই জায়গাতে একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন অনেক সফটওয়্যার ছিল বাংলাদেশের কোম্পানি বিদেশ থেকে কিনে আনতেছে বিকজ বাংলাদেশে এক্সপার্টাইজ নাই। আমরা একটা আইএসপির সাথে কথা বলতেছিলাম, ওরা বলতেছে যে রেডিয়াস সফটওয়্যার ওদের বিদেশ থেকে কিনে আনতে হয় বিকজ এইটার সফটওয়্যার বাংলাদেশে কেউ করে না। আরেকটা জায়গা হইতেছে কি যে এআই এর ফলে এআই অটোমেশনের একটা কমপ্লিটলি নতুন মার্কেট তৈরি হচ্ছে, যেই জায়গাটাতে অনেক ছোট কোম্পানি কিন্তু অনেক ভালো কাজ করতেছে। তো আমরাও যেমন অনেকগুলো এআই অটোমেশনের কাজ করতেছি, সাপোজ N8N বলে, ক্লড কোয়ার বলে, বিভিন্ন জিনিসপত্র দিয়ে অটোমেশনের কাজ করতেছি। তো এরকম একটা নতুন মার্কেট আসতেছে, এই জায়গাগুলোতে আমাদের অ্যাগ্রেসিভলি ঢোকা দরকার। এই জায়গাগুলোতে কিন্তু বড় কোম্পানিগুলো ঢুকতেছে এবং ওরা ট্রেস করতেছে। মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার যেটা যে ওরা ট্রেস করতেছে বলতে কীরকম যে TCS এর এবারের যেই কোয়ার্টারলি আর্নিং, সেখানে ওরা বলতেছে যে আমাদের এআই রেভিনিউ গত কোয়ার্টারে $1 বিলিয়ন ছিল। আমার যদি ভুল না হয়ে থাকে আর কি, রেভিনিউ এবার সেটা কত দাঁড়াচ্ছে, মানে ওরাই বলতেছে যে ওদের এআই রেভিনিউ এই কোয়ার্টারে $1 বিলিয়ন দাঁড়াইছে। সো তার মানে কি যে ওরা প্রত্যেক কোয়ার্টারে, প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে ট্রেস করতেছে যে হাউ মাচ ইজ মাই এআই রেভিনিউ। সো একটা মানে সবাই যেটা বলতেছে কি যে দেয়ার ইজ এ 18 months পিরিয়ড দ্যাট উইল ডিসাইড মেক অর ব্রেক, ঠিক আছে?
সো আমাদের এই জায়গাগুলোতে অ্যাগ্রেসিভলি চিন্তা করা, এআইকে কো পার্টনার নিয়ে চিন্তা করা, অ্যাগ্রেসিভলি ঢোকা, কাজ করা, সো এটাই আর কি জাস্ট অ্যাড করতে চাচ্ছিলাম আর কি। এবং আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই, আমার কাছে মনে হয় যে এআই এর জায়গাটাতে বাংলাদেশ একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে, বিকজ বাংলাদেশের কোম্পানিগুলো স্মলার। সো স্মলার হওয়ার ফলে যেটা হয়েছে, কোম্পানির সিইও কিন্তু কোম্পানির বিজনেস বুঝে এবং এন্ড কাস্টমার বুঝে বেটার কাজ করতে পারে। রাসেল, সো থ্যাংক ইউ সো মাচ ফর দিস ক্রিটিক্যাল ইনসাইট। আমার মনে হয় মানে এই আলোচনাগুলো আমরা শোয়ের পরও করবো, হয়তো সেটা আমরা তো রিয়েল লাইফে কাজে লাগানোর চেষ্টা করবো। মে আই রিকোয়েস্ট ইউ টু রাইট সামথিং ওভার হিয়ার? থ্যাংক ইউ। The remarks book is for you. This pen and the book. Thank you so much for joining us here. Thank you, sir, for inviting me. Thank you so much. ব্রেন স্টেশন শুধু প্রবৃত্তির কথা বলে না, ব্রেন স্টেশন স্বপ্নের কথা বলে, রাসেল কবির স্বপ্নের কথা বলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে সামনে কোনো পর্বে।